কি হচ্ছিল মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা। এর আগের দিনে মৌলিক সংখ্যা যেমন বলেছিলাম 1 থেকে 25-এর মধ্যে 1 থেকে 25-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা ছিল না 9টা। 1 থেকে 25-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা 9টা। এখানে 25 থেকে 50-এর মধ্যে কটা ছিল 6টা। এখানে 50 থেকে 75-এর মধ্যে কটা ছিল মৌলিক সংখ্যা 6টা। এখানে 75 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো ছিল 4টা। টোটাল মৌলিক সংখ্যা এগুলো আমাদের কাউন্টিং এগুলো আমাদের করানো হয়েছিল এর আগের দিনে। তারপরে 100 থেকে 1 থেকে 100-এর মধ্যে কতগুলো ছিল টোটাল 25টা। 100 থেকে 200-এর মধ্যে কতগুলো ছিল 200 থেকে 300-এর মধ্যে কতগুলো ছিল 300 থেকে 400-এর মধ্যে কতগুলো ছিল 400 থেকে 500-এর মধ্যে কতগুলো ছিল বলা গেল সব ডাইরেক্ট। 500 থেকে 600-এর মধ্যে কতগুলো ছিল 600 থেকে 700-এর মধ্যে কতগুলো ছিল 700 থেকে 800-এর মধ্যে কতগুলো ছিল 800 থেকে 900-এর মধ্যে কতগুলো ছিল 900 থেকে 1000-এর মধ্যে কতগুলো ছিল 900 থেকে 1000-এর মধ্যে কতগুলো ছিল। এখানে 1 থেকে 100-এর মধ্যে 25টা। এখানে 100 থেকে 200-এর মধ্যে 21টা। 25 21 কী বলেছিলাম 16 16। এখানে 17 14 16 17 14 16 17 14 16 14 15 14 এগুলো হচ্ছে টোটাল যে মৌলিক সংখ্যা। এগুলো এর আগের দিন আমরা পড়েছিলাম। এরপরে আজকে আমরা পড়ব কি না মৌলিক সংখ্যা নিয়ে আজকে আমরা পড়ব সবথেকে ক্ষুদ্রতম জোড়া মৌলিক সংখ্যা কি একমাত্র জোড় মৌলিক সংখ্যা কত না 2। এই 2 হচ্ছে আমাদের কি জোড় মৌলিক সংখ্যা। 2 ব্যতীত সমস্ত মৌলিক সংখ্যা আমাদের কি বিজোড়। একমাত্র জোড় মৌলিক সংখ্যার নাম কি 2। এটা হচ্ছে কি জোড় মৌলিক সংখ্যা ইভেন জোড় প্রাইম নাম্বার। এটা হচ্ছে কি জোড় মৌলিক সংখ্যা। আর বাকি সমস্ত প্রাইম নাম্বার কি অড মানে বিজোড়। সমস্ত প্রাইম নাম্বার বিজোড়। 2 ছাড়া সমস্ত প্রাইম নাম্বার হলো কি বিজোড়। শুধুমাত্র 2 হচ্ছে আমাদের জোড়। এই প্রাইম নাম্বার 2 হচ্ছে কি আমাদের বিজোড় জোড় প্রাইম নাম্বার। আর এখানে 3 5 আর 7 এখানে ক্রমাগত মানে ক্রমাগত 2 গ্যাপ ছাড়া 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 আমাদের যে পরপর যে প্রাইম নাম্বার আছে 2 তারপরে এখানে 3 5 7 এগুলো হচ্ছে আমাদের কি ক্রমাগত প্রাইম নাম্বার মানে কন্টিনিউয়াসলি যাচ্ছে যেটা 2 গ্যাপ ছাড়া ছাড়া যে প্রাইম নাম্বার আছে পরপর 3টে 3-এর পরে 2 5 5-এর পরে 2 গ্যাপ কত হচ্ছে 7 এটা ক্রমাগত প্রাইম নাম্বার। এরপরে আমাদের কি প্রাইম নাম্বার 2 3 2 এবং 3 ছাড়া সমস্ত প্রাইম নাম্বারকে আমাদের কি হিসাবে লেখা যায় না 6কে প্লাস মাইনাস 1 হিসাবে লেখা যায়। 6কে প্লাস মাইনাস 1 রূপে লেখা যায়। 2 ছাড়া এখানে নোট করে লিখে নাও 2 এবং 3 ছাড়া নোট লিখে দাও নোট। এখানে 2 এবং 3 ছাড়া সমস্ত মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যাকে 2 এবং 3 ছাড়া সমস্ত 2 এবং 3 ছাড়া সমস্ত মৌলিক সংখ্যাকে 6কে প্লাস মাইনাস 1 রূপে লেখা যায় 1 রূপে লেখা যায়। কিন্তু 6
6কে প্লাস মাইনাস 1 রূপে লেখা সমস্ত সংখ্যা, 6কে প্লাস মাইনাস 1 রূপে লেখা সমস্ত সংখ্যা মৌলিক সংখ্যা নয়। সমস্ত সংখ্যা মৌলিক সংখ্যা নয়। মানে কি বলেছে এখানে, 2 3 ছাড়া সমস্ত মৌলিক সংখ্যাকে 6কে প্লাস মাইনাস 1 রূপে লেখা যায়, কিন্তু সমস্ত যে কিন্তু 6কে প্লাস মাইনাস 1 রূপে লেখা সমস্ত সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়, সব সংখ্যা হতে পারে না। যে মৌলিক সংখ্যাকেও 6কে প্লাস মাইনাস, মৌলিক সংখ্যা প্রত্যেকটা মৌলিক সংখ্যাকে এই রূপে আমরা দেখতে পারবো। যেমন এখানে কত আছে 5, 5টাকে 6কে প্লাস মাইনাস 1 রূপে যদি লিখতে যাই, এখানে কে সমান, যেমন এখানে আমরা মান ধরবো কত, কে সমান, কে এর মান যেমন 1 2 3 4 5 6 7 ডট 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 আমাদের চলে যাবে কে এর মান। তাহলে এখানে কে সমান আমরা লিখছি, যেমন কে সমান 1 ধরছি, তাহলে 6 ইন্টু 1, 6কে মাইনাস 1 সমান কত হচ্ছে 5। আবার কি এরপরে 7, 6 ইন্টু 1 কে প্লাস 1, তাহলে কত হচ্ছে না 7, এটা 7। এরপরে মৌলিক সংখ্যা কত না 11, 11কে যেমন লেখা হচ্ছে 6 ইন্টু 2 মাইনাস 1, মানে কে এর মান 2 বসিয়েছি এখানে। মেন সূত্র কি, 6কে প্লাস মাইনাস 1 সমান এখানে কত হচ্ছে 12 মাইনাস 1 11 এখানে আসছে। এরপরে আমরা যদি লিখি 6 ইন্টু 2 6 দুগুণে 12, এখানে প্লাস 1 এখানে হচ্ছে কত 13, এগুলো সব মৌলিক সংখ্যা, এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো আমরা যেমন 6কে প্লাস মাইনাস 1 এখানে যদি বসাই কে এর জায়গায় 6 ইন্টু কে, এখানে প্লাস 1-এর জায়গায় 6-এর জায়গায় আমি বসালাম ধরো 7, 8 বসালাম, 6-এর জায়গায় কে সমান যদি আমরা 8 লিখি, কে সমান যদি আমরা ধরি কে সমান 8, কে সমান কে এর মান 8 পুট করছি, এক্ষেত্রে 6 গণিত 8 প্লাস 1 সমান 8 6 কত 48 প্লাস 1 সমান 49। এটা কি মৌলিক সংখ্যা হলো? মৌলিক সংখ্যা নয়। সেই কারণে এই স্টেটমেন্টে লেখা হয়েছে কত, 6কে প্লাস মাইনাস 1 রূপে লেখা সমস্ত সংখ্যা মৌলিক সংখ্যা নয়। এই জন্য কি বলা হয়েছে, 6কে প্লাস মাইনাস 1 রূপে লেখা সমস্ত সংখ্যা মৌলিক সংখ্যা নয়, কিন্তু সমস্ত মৌলিক সংখ্যাকে 6কে প্লাস মাইনাস 1 রূপে লেখা যাবে। এখানে 8 বসানো হয়েছে, 48 মাইনাস 1 কত হচ্ছে 47, এটা কিন্তু মৌলিক সংখ্যা। 47 হলো কি মৌলিক সংখ্যা, 47 আমাদের প্রাইম নাম্বার, এই রূপে লেখা যাচ্ছে। তাহলে যদি আমাদের 4টা অপশান দিয়ে দেয়, এখানে ধরো এখানে 47 48 49 আর 50, এদের মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? সাপোজ ধরো মৌলিক সংখ্যা কোনটি, 6কে প্লাস মাইনাস 1 রূপে এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে 6কে প্লাস মাইনাস 1 রূপে। তাহলে এই জায়গার মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আমাদের এর আগের দিনে লিখেছিলাম কাকে বলে, যার কেবলমাত্র দুটো গুণনখণ্ড থাকবে, কেবলমাত্র দুটো গুণনখণ্ড, 2 ফ্যাক্টরস থাকবে, সেই সংখ্যাটা কেবলমাত্র তাছাড়া 1 দিয়ে। 48কে যেমন 8 6 এখানে 2 দিয়ে যাবে, আরও এক্সট্রা মানে 2 এর অধিক হয়ে যাচ্ছে, 48 মৌলিক সংখ্যা নয়। 49 7 7 এবং 1 3টা 2 এর অধিক 50 নয়, 5 হবে 2 হবে এবং 1 হবে, 2 এর অধিক হয়ে যাচ্ছে। 47 1 এবং 47 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করে যাবে না, এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটা ইজি, সহজে আমরা বার করে নিতে বললাম। তাহলে আমাদের সমস্ত মৌলিক সংখ্যাকে 6কে প্লাস মাইনাস 1 রূপে লেখা যায়।
6কে প্লাস মাইনাস 1 রূপে লেখা হয়। নোটস করে নাও এটা। সিক্সকে প্লাস মাইনাস 1 রূপে নোটস করে নাও। হয়ে গেছে? এরপরে মৌলিক সংখ্যাকে আমরা টেস্টিং করব কিভাবে? টেস্টিং অফ প্রাইম নাম্বার। টেস্টিং অফ প্রাইম নাম্বার। টেস্টিং অফ প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার। টেস্টিং অফ প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যাকে আমরা চেক করব কি করে? আমাদের চারটা সংখ্যা, বড় বড় চারটা সংখ্যা দিয়ে দেবে, তো এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা সেটা বলো। যেটা মৌলিক সংখ্যা সেটা উত্তর, মৌলিক সংখ্যা নয় কোনটি সেটাও বলে দিতে পারে। তাহলে সেটা আমরা কিভাবে, আমরা যখন কম্পিটিটিভ এক্সামে যখন আমরা বসবো তখন সেটা কুইক আমাদের ফার্স্ট অ্যান্সার বার করতে হবে। সেই কারণে কি ডাইরেক্ট শব্দ সমস্ত গুণনখণ্ড ফ্যাক্টরস, তাদের যে এক একটা গুণনখণ্ড বার করে ফ্যাক্টরস বার করে আমরা যদি করতে যাই একটা লং টাইম লাগবে, বড় বড় ক্ষেত্রে অনেক অসুবিধা হবে। আমরা যদি সেটাকে লসাগুর মতো করে যদি করি সেক্ষেত্রে অনেক অসুবিধা হবে। সেই ক্ষেত্রে আমরা করব কি, ফার্স্ট 1 নাম্বার কি, এই বিভাজ্য নিয়ম অনুযায়ী আমাদের অনেকটা ইজি হবে। যেমন 2, 3, 5, 9, 2, 3, 5, 9 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেটি মৌলিক সংখ্যা নয়। যদি 2, 3, যেমন এখানে 7, 8, 9, 2, 3, 4 এই সংখ্যাটা মৌলিক সংখ্যা হ্যাঁ কি না? ডাইরেক্ট যেহেতু এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য, কখনোই মৌলিক সংখ্যা নয়। 2 দিয়ে। 3 দিয়ে বিভাজ্য আমরা খুব ইজিলি জানতে পারবো। 3 দিয়ে বিভাজ্য কি? 2 দিয়ে বিভাজ্য লাস্ট এই দুটো সংখ্যা, লাস্টের সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তখন সেটা কি আমাদের 2 দিয়ে বিভাজ্য। এই লাস্টের এই সংখ্যাটা যদি 2 দিয়ে বিভাজ্য হয়, সেই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য, মানে দেখেই বলে দেবো এটা মৌলিক সংখ্যা নয়। লাস্টের সংখ্যা যদি 2 দিয়ে বিভাজ্য হয়। 3 দিয়ে বিভাজ্য হলে জানবো কি করে? সেই সংখ্যাগুলো 3 দিয়ে কখন বিভাজ্য, তার যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য। 5 দিয়ে বিভাজ্য, শেষে সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য, শেষের অঙ্ক 5 কিংবা যদি 0 থাকে তাহলে সেটা 5 দিয়ে বিভাজ্য। 9 দিয়ে বিভাজ্য কি করে জানবো? এগুলো দিয়ে যদি 2, 3, 5, 9 দিয়ে যদি ভাগ করা যায় কোনো সংখ্যাকে, সেগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। যেমন 261, এটা মৌলিক। 261 এটা কি আমাদের 3 দিয়ে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে? যায় না। 3 দিয়ে ভাগ করা যাচ্ছে? 6 দিয়ে 8 রেখে নয়, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে এটা মৌলিক সংখ্যা। এটা কি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা নয়। এটা 3 দিয়ে ভাগ করা যাচ্ছে মানে মৌলিক সংখ্যা নয়, এটা মৌলিক সংখ্যা নয়। আর একটা কি, 5 নাম্বারের ক্ষেত্রে কোনো সংখ্যাকে n, যে কোনো নাম্বার 6 দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগ করার পর যদি রিমাইন্ডার আমাদের 1 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটা মৌলিক সংখ্যা হতে পারে। সেই সংখ্যাটা মৌলিক সংখ্যা হতে পারে। কোনো নাম্বারকে যদি কোনো নাম্বারকে আমাদের 6 দিয়ে যদি ভাগ করা হয়, ভাগ করার পর যদি রিমাইন্ডার 1 এবং 5 থাকে তাহলে সেই সংখ্যাটা মৌলিক সংখ্যা হতে পারে। মানে 1 এবং 5 রিমাইন্ডার রইল মানে সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে, এটা কোনো গ্যারেন্টি নেই, কিন্তু হওয়ার চান্স সব থেকে বেশি। ফার্স্ট আমরা এগুলো দিয়ে দেখে দেবো আমাদের সেটাকে রুলস ফলো করছে কি না, যদি থাকে সেই অপশানটাকে আমরা কেটে দেবো। তারপর যদি n/6 রূপে আমাদের পাই, তখন যদি রিমাইন্ডার 1 অথবা 5 থাকে সেই ক্ষেত্রে তখন আমরা এটাকে অ্যাপ্লাই করব। যেমন উদাহরণ, যেমন 71,
এটা আমাদের ফার্স্ট 2 দিয়ে বিভাজ্য কি 2 দিয়ে না, 3 দিয়ে বিভাজ্য কি 3 দিয়ে না, 5 দিয়ে বিভাজ্য কি 5 দিয়ে না, 9 দিয়ে বিভাজ্য কি 9 দিয়ে না। তাহলে এটা এইগুলো দিয়ে বিভাজ্য নয়, মানে এটা মৌলিক সংখ্যা হতেও পারে। তারপরে চান্স কি, মেন আমরা কি 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে একে ভাগ করে দেখো, 71কে 6 দিয়ে ভাগ করে দেখো। 6 দিয়ে যদি ভাগ করি, 11 6 66, 67 68 69 70 71, রিমাইন্ডার কত থাকছে 5, রিমাইন্ডার 5। 71কে 6 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 5, মানে এটা মৌলিক সংখ্যা হতে পারে, কনফার্ম না, মৌলিক সংখ্যা হতে পারে। এটা কনফার্ম না, মৌলিক সংখ্যা হতে পারে, রিমাইন্ডার 5 আছে মানে। এরপরে যদি আমরা কনফার্ম করতে যাই, কনফার্ম করতে হলে কি করতে হবে না, এই যে নাম্বার 71, এই নাম্বারের থেকে যে বড় নাম্বার থাকবে, এই 71-এর পরে বড় বড় পূর্ণবর্গ সংখ্যা, বড় পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। 71-এর পরে যে বড় বড় পূর্ণবর্গ সংখ্যা থাকবে, সেটাকে যে বড় পূর্ণবর্গ সংখ্যা থাকবে, যেমন কত আছে 71-এর পরে বড় পূর্ণবর্গ সংখ্যা 81, বড় পূর্ণবর্গ সংখ্যা কি 71-এর পরে 81, সব থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কি 81। 81 হচ্ছে কতর না 9 স্কোয়ার, মানে এটা কার না 9-এর। তাহলে এই 9 পর্যন্ত যদি কোনো মৌলিক সংখ্যা 2 3 5 7 এগুলো দিয়ে যদি আমাদের এই 71কে যদি ভাঙা যায়, ভাগ করা যায়, তাহলে 71টা আমাদের মৌলিক সংখ্যা নয়। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 9 দিয়েও যাবে না। তাহলে 71 আমাদের কনফার্ম একটা কি মৌলিক সংখ্যা। 71 কি একটা মৌলিক সংখ্যা। রিমাইন্ডার 1 অথবা 5 যদি থাকে, আর বাকি যদি 3টে অপশান আলাদা থাকে, সেগুলো রিমাইন্ডার 1 অথবা 5 আসছে না, মানে 3টাকে অলরেডি আগে থেকেই ছেড়ে দেবো, তখন এটাকে আমরা আর ডাইরেক্ট সেটাকে করতে যাব না। যেমন 143 পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ কি না। তাহলে ফার্স্টে আমরা 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করে 6 দিয়ে যদি ভাগ করি, রিমাইন্ডার কত থাকবে 6 দুগুণে 12, তাহলে রিমাইন্ডার 5 থাকছে, রিমাইন্ডার 5 থাকছে, এর রিমাইন্ডার কত থাকছে 5, মানে এটা মৌলিক সংখ্যা হতে পারে। 143 কি মৌলিক সংখ্যা হতে পারে, কিন্তু মৌলিক সংখ্যা হ্যাঁ কি না সেটা আমরা এখনো চেক করে দেখে নিই। তাহলে 143-এর সামনে বড় যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা কি 144। তাহলে 144 কার স্কোয়ার না 12-র। এখানে 12-র আগে যেমন 2 3, যদি আমাদের 2 3 5 9 দিয়ে প্রথমে যদি ভাগ হয় 2 3 দিয়ে 2 দিয়ে বিভাজ্য নয়, 3 দিয়ে বিভাজ্য নয়, 5 দিয়ে নয়, এখানে 7 দিয়ে, 7 দুগুণে 14, 7 দিয়েও নয়, এখানে 7 দিয়েও নয়, তারপরে কত 11 দিয়েও নয়, 11 দিয়ে বিভাজ্য, 11 দিয়ে নয়, সরি না 11 দিয়ে 143 11 দিয়ে বিভাজ্য। মানে এটা হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা নয়। 143টা তার মানে কি মৌলিক সংখ্যা নয়, 143টা মৌলিক সংখ্যা নয়। রিমাইন্ডার 5 আছে, কিন্তু এটা আমাদের মৌলিক সংখ্যা নয়। রিমাইন্ডার 5 আছে, এটা আমাদের মৌলিক সংখ্যা নয়। তাহলে ফার্স্ট আমরা কি টেস্টিং অফ প্রাইম নাম্বার 2 3 5 9, তারপরে 9 দিয়ে যদি বিভাজ্য হয় সেগুলো কোনো মতেই আমরা প্রথমেই কেটে দেবো, ওগুলো মৌলিক সংখ্যা নয়। যদি 6 দিয়ে কোনো সংখ্যাকে যদি 6 দিয়ে ভাগ করার পর বড় বড় যদি সংখ্যা থাকে, তো এইভাবে বার করব। যেমন 171 মৌলিক সংখ্যা হ্যাঁ কি না সেটা আমরা চেক করে দেখব। 171 এবারে দেখব।
এরপরে দেখব কি 171। 171 মৌলিক সংখ্যা হ্যাঁ কি না সেটা আমরা চেক করে দেখব। 171 মৌলিক সংখ্যা কিনা, এটা প্রথমে 6 দিয়ে ভাগ করব। তাহলে 6 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার কত থাকবে? এ 6 দুগুণে 12, 5 5 10 51, 48, 49, 50, 51। রিমাইন্ডার কত থাকছে এখানে? 3। রিমাইন্ডার 3 মানে এটা মৌলিক সংখ্যা নয়। 171 মৌলিক সংখ্যা নয়। 173 এক মৌলিক সংখ্যা মানে কি? রিমাইন্ডার 1 এবং 5 থাকবে, তাহলে সেটা মৌলিক সংখ্যা হতে পারে। মৌলিক সংখ্যা নয় কিন্তু হতে পারে, সেটাকে আমি পরে আরও ভেরিফাই করব, তারপরে দেখব। 173 এটাকে 6 দিয়ে যদি আমরা ভাগ করি রিমাইন্ডার কত থাকবে? 6 দুগুণে 12, 5 × 3 53, সেটা 48, 49, 50, 51, 52, 53। এখানে রিমাইন্ডার 5 আসছে। রিমাইন্ডার 5 মানে মৌলিক সংখ্যা হতে পারে। তাহলে 173-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে না 173-এর কাছে পরে সব বড় কাছে যে বড় পূর্ণবর্গ সংখ্যা কি আছে 173-এর পরে? 196। 196 মানে 14 স্কোয়ার, মানে 196 কে আছে না 14। তাহলে এই 14-র আগে যদি কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য, 2 দিয়ে বিভাজ্য কি? 2 দিয়ে বিভাজ্য না। 3 দিয়ে 7-এর কাটার 3 দিয়েও না। 5 দিয়ে কি বিভাজ্য? 5 দিয়েও না। 7 দিয়ে বিভাজ্য, 7 দুগুণে 14, 15, 16, 17, 7 দিয়েও না। 8 11 দিয়ে বিভাজ্য কি? 11, 5 11 দিয়েও বিভাজ্য না। 13 দিয়ে বিভাজ্য কি? 13 দিয়েও বিভাজ্য না। 13 দিয়ে মানে 173টাও একটা মৌলিক সংখ্যা আমরা কনফার্ম লিখতে পারি। 173 একটা মৌলিক সংখ্যা কনফার্ম লিখতে পারি। এগুলো যত প্র্যাকটিস করবে তত স্পিড বাড়বে। 173 মৌলিক সংখ্যা। মেন এই রুল আমরা ফলো করে যাব। যদি কোনো মৌলিক সংখ্যাকে 6 দিয়ে ভাগ করা হয় রিমাইন্ডার 1 অথবা 5 অবশ্যই থাকবে। কিন্তু 1 অথবা 5 কোনো সংখ্যাকে ভাগ করলো রিমাইন্ডার রইল মানে সেটা মৌলিক সংখ্যা হতে হবে, এটা কোনো মানে গ্যারেন্টি না। কিন্তু সমস্ত মৌলিক সংখ্যার রিমাইন্ডার যদি 6 দিয়ে ভাগ করা হয় রিমাইন্ডার 1 অথবা 5 থাকবে। যেমন মৌলিক সংখ্যা এখানে বার করছি, যেমন 89টা যদি চেক করবো আমরা, এটা মৌলিক সংখ্যা হ্যাঁ কি না? 89। তাহলে এর 89কে যদি 6 দিয়ে ভাগ করা হয় তাহলে কত আসবে না? রিমাইন্ডার কত আসবে? 6 কে 6, 2 10 9 29, 6 4 24, 25 26 27 28 29, রিমাইন্ডার কত? 5। রিমাইন্ডার 5। তাহলে এর রিমাইন্ডার কত আসছে? 5। মানে শেষ ফল কত থাকছে? 5 থাকছে। তাহলে শেষ ফল যদি 5 থাকে তাহলে রিমাইন্ডার যদি 5 থাকে তাহলে এটা মৌলিক সংখ্যা হতেও পারে। 89টা কি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা না কিন্তু হতেও পারে, আবার নাও হতে পারে। এটাকে আমরা চেক করব কি করে? 89-এর থেকে পরের যে বড় পূর্ণবর্গ সংখ্যা আছে কি 89-এর পরে কত? 100, 100। 100 কত না 10-এর স্কোয়ার। তাহলে 10-এর নিচে মৌলিক সংখ্যা কি আছে? 7, 5, 3, 2। তাহলে 2, 3, 5, 7 দিয়ে যদি বিভাজ্য হয় সংখ্যাটা তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। আর যদি বিভাজ্য না হয় মৌলিক সংখ্যা। 2 দিয়ে বিভাজ্য কি না? 3 দিয়ে। 3 দুগুণে 6, 29, 3 দিয়ে না। 2 দিয়ে না, 3 দিয়ে না, 5 দিয়ে না, 7 একে 7, 19, 7 দিয়েও না। তাহলে এটা কত না 89 একটা মৌলিক সংখ্যা, একটা প্রাইম নাম্বার। 89 কি একটা প্রাইম নাম্বার। এটা আমাদের বিভাজ্য না তার আগে, তো এটা আমরা কনফার্ম করে নিলাম। এইভাবে আমরা কনফার্ম করব। তাহলে যে কোনো মৌলিক সংখ্যা 4টে অপশান দিয়ে দিবে, 4টে অপশানের মধ্যে কোনটা মৌলিক সংখ্যা এই নিয়মগুলো অ্যাপ্লাই করে, রুল অ্যাপ্লাই করে আমরা চেক করব, টেস্টিং করে নেব এটা মৌলিক সংখ্যা হ্যাঁ না কম্পোজিট নাম্বার, মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা আমরা জানবো কী করে? তাহলে সেটা এইভাবে আমরা টেস্ট করে দেখে নেব, চেকিং করে। কুইক রেসপন্সে তাড়াতাড়ি অ্যান্সার আসবে আমাদের। নোটস করো না, এই রুলসগুলো দেখে নাও। আরও কিছু প্র্যাকটিস করলেই দেখো আরও বোঝা যাবে। যদি কোনো ডাউট থাকে কোশ্চেন করো, কমেন্টের মাধ্যমে লিখতে পারো। যদি কোনো জায়গায় ডাউট থাকে এই জায়গাটা লিখে নাও।
এরপরে প্রাইম নাম্বারকে আমরা প্রাইম নাম্বারের ভাগ করব। তো প্রাইম নাম্বারের ভাগ করব আমরা তিনটে ভাগে প্রাইম নাম্বারকে ভাগ করা হয়, তিনটে ভাগে। প্রাইম নাম্বারকে কটা ভাগে ভাগ করা হয়? তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি কো প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। কো প্রাইম নাম্বার। আরেকটা কি রিলেটিভ প্রাইম নাম্বার, রিলেটিভলি প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার, রিলেটিভলি প্রাইম নাম্বার, আরেকটা কি আছে না টুইন প্রাইম নাম্বার। রিলেটিভলি প্রাইম মানে রিলেটিভলি প্রাইম নাম্বার না আপেক্ষিক মৌলিক সংখ্যা, সাপেক্ষিক অথবা আপেক্ষিক মৌলিক সংখ্যা। আপেক্ষিক মৌলিক সংখ্যা একটা কো প্রাইম নাম্বার, রিলেটিভলি প্রাইম নাম্বার, একটা টুইন প্রাইম নাম্বার। টুইন প্রাইম নাম্বার जोड़ा मौलिक संख्या, जोड़ मौलिक संख्या, जोड़ा मौलिक संख्या। টুইন প্রাইম নাম্বার এটা কো প্রাইম নাম্বার, রিলেটিভলি প্রাইম নাম্বার আর একটা টুইন প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার কি না কো প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার সহমৌলিক সংখ্যা, কো প্রাইম নাম্বার সহমৌলিক সংখ্যার মধ্যে যেমন কাকে এটা কি না সহমৌলিক সংখ্যার মধ্যে যেমন দুটো সংখ্যা হবে, দুটো সংখ্যাই মৌলিক সংখ্যা হবে, দুটো সংখ্যাই মৌলিক সংখ্যা হবে। কো প্রাইম নাম্বারে কি কো প্রাইম নাম্বার হলো ওই কো প্রাইম নাম্বার সহমৌলিক সংখ্যা হলো ওই মৌলিক সংখ্যা যে মৌলিক সংখ্যার দুটোই হবে কি না দুটোই হবে মৌলিক। কো প্রাইম নাম্বারের হলো কি দুটি সংখ্যাই হবে, দুইটি সংখ্যা হবে মৌলিক এবং সংখ্যা দুটির HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF হবে 1, সংখ্যা দুটির HCF হবে 1। দুটি মৌলিক সংখ্যা এবং সংখ্যা দুটির HCF হবে 1, তাকে কো প্রাইম নাম্বার বলে, তাকে কো প্রাইম নাম্বার বলে। সহমৌলিক সংখ্যা অথবা কো প্রাইম নাম্বার বলা হয়, কো প্রাইম নাম্বার বলা হয় অথবা সহমৌলিক সংখ্যা। কো প্রাইম নাম্বার বলা হয় অথবা সহমৌলিক সংখ্যা বলা হয়, কো প্রাইম নাম্বার বলা হয়। তো যেমন উদাহরণ এক্সাম্পল কো প্রাইম নাম্বারের যেমন 2 2 3 3 5
5 19, এখানে 5 19, 7 11, 7 19, এখানে 5 13, এখানে 19 23। এগুলো সব কিসের উদাহরণ? না কো প্রাইম নাম্বার। তাহলে এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এবং এদের দুজনকার মধ্যে আমাদের কি এইচসিএফ, এদের মধ্যে গোসাগু কত? গোসাগু 1। এই দুটোর মধ্যে এইচসিএফ কত আছে? এইচসিএফ 1। সবগুলোতে এইচসিএফ 1 আছে, দেখো সবগুলোতে এইচসিএফ 1 আছে। তাহলে এই সমস্ত প্রাইম নাম্বারকে কি বলা হচ্ছে? না কো প্রাইম নাম্বার। এই প্রাইম নাম্বারগুলোকে কি বলা হচ্ছে? কো প্রাইম নাম্বার, কো প্রাইম নাম্বার। আর রিলেটিভলি প্রাইম নাম্বার কি? কো প্রাইম নাম্বার এগুলো হলো কি? কো প্রাইম নাম্বার। লেখে নাও, কো প্রাইম নাম্বার হলো ওই প্রাইম নাম্বার যে প্রাইম নাম্বারের দুটি সংখ্যাই হবে কি এই মৌলিক সংখ্যা, দুটি সংখ্যাই কি মৌলিক, এবং সংখ্যা দুটির এইচসিএফ হবে কত? 1। তাকে কো প্রাইম নাম্বার বলা হয়। তাকে কি বলা হয়? কো প্রাইম নাম্বার, সহ মৌলিক সংখ্যা, কো প্রাইম নাম্বার। তাকে কি বলা হয়? কো প্রাইম নাম্বার, সহ মৌলিক সংখ্যা বলা হয়। কো প্রাইম নাম্বার এবং তাকে সহ মৌলিক সংখ্যা বলা হয়, সহ মৌলিক সংখ্যা বলা হয়। এরপরে আসবো কি? রিলেটিভলি প্রাইম নাম্বার। রিলেটিভলি প্রাইম নাম্বার রিলেটিভলি আপেক্ষিক মৌলিক সংখ্যা, রিলেটিভলি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, রিলেটিভলি প্রাইম নাম্বার। রিলেটিভলি প্রাইম নাম্বার হলো ওই মৌলিক সংখ্যা, মানে আপেক্ষিক মৌলিক সংখ্যা হলো ওই মৌলিক সংখ্যা দুটি সংখ্যা মধ্যে এইচসিএফ হবে 1। দুটি সংখ্যার মধ্যে এইচসিএফ হবে 1। দুটি সংখ্যার হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর গোসাগু কত হবে? দুটি সংখ্যার গোসাগু এইচসিএফ হবে 1। তাকে রিলেটিভলি প্রাইম নাম্বার বলা হয়, আপেক্ষিক মৌলিক সংখ্যা বলা হয়, আপেক্ষিক মৌলিক সংখ্যা বলা হয়। দুটি সংখ্যার এইচসিএফ হবে 1, তাকে আপেক্ষিক মৌলিক সংখ্যা বলা হয়। আপেক্ষিক মৌলিক সংখ্যা বলা হয়। দুটি সংখ্যার এইচসিএফ হবে 1, তাকে আপেক্ষিক মৌলিক সংখ্যা বলা হয়। এখানে দুটো সংখ্যার এইচসিএফ যেমন 1 হবে, দুটো সংখ্যা যেমন 3 5, এটা কি না রিলেটিভলি প্রাইম নাম্বার আমরা বলতে পারি, এইচসিএফ 1। এখানে কত? 7 8, এটা কি রিলেটিভলি প্রাইম নাম্বার আমরা বলতে পারি। রিলেটিভলি প্রাইম নাম্বারে দুটো সংখ্যা মৌলিক হতে হবে এটা বলা নেই, এটা বলা নেই। একটা আমাদের কম্পোজিট নাম্বারও থাকতে পারে, সেটাও কি 7 8, এটা হচ্ছে কি রিলেটিভলি প্রাইম নাম্বার। তো এটার জন্য আমাদের কি দুটি সংখ্যার এইচসিএফ, এখানে এইচসিএফ কত? এই দুটোর মধ্যে 1, 7 আর 8-এর মধ্যে। তো এটা হচ্ছে কি আমাদের রিলেটিভলি প্রাইম নাম্বার। যেমন 9 10, দুটোই আমাদের কি কম্পোজিট নাম্বার, এটা হচ্ছে আমাদের কি রিলেটিভলি প্রাইম নাম্বার। রিলেটিভলি প্রাইম নাম্বার 9 10 মৌলিক হতে হবে সংখ্যা দুটোকে, কোনো আমাদের বাধ্যতামূলক নেই। সংখ্যা দুটোকে যে মৌলিক হতে হবে এটার কোনো বাধ্যতামূলক নেই। এজন্য কি 9 এবং 10, এখানে 7 আর 9টা আমাদের কি কম্পোজিট নাম্বার, 10টা কি কম্পোজিট নাম্বার মানে যৌগিক সংখ্যা।
এখানে মৌলিক সংখ্যা কি আছে, 7টা মৌলিক সংখ্যা আছে। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের কি না রিলেটিভলি প্রাইম নাম্বার। এই রিলেটিভলি প্রাইম নাম্বার আর কো প্রাইম নাম্বার দুটো হলো। রিলেটিভলি প্রাইম নাম্বার কি আপেক্ষিক প্রাইম নাম্বার, দুটো সংখ্যার এইচসিএফ হবে 1, তাকে আপেক্ষিক প্রাইম নাম্বার বলে। যেমন এখানে কত 13 আর এখানে 12, এটা কি রিলেটিভলি প্রাইম নাম্বার। 13 12, 13 11 হতে পারে, 13 11 এটাও রিলেটিভলি প্রাইম নাম্বার হতে পারে। তো এগুলো হচ্ছে কি রিলেটিভলি প্রাইম নাম্বার, রিলেটিভলি প্রাইম নাম্বার। কিন্তু নর্মাল যে রেলওয়ে আমাদের এক্সাম দিচ্ছি, এসএসসি দিচ্ছি, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে, এখানে যে এক্সাম দেওয়া হয় সেক্ষেত্রে রিলেটিভলি প্রাইম নাম্বার আর কো প্রাইম নাম্বার একটাকেই মানা হয়। কো প্রাইম নাম্বারকে রিলেটিভলি প্রাইম নাম্বার হিসেবে দুটোকে একই মানা হয়। কিন্তু যখনই ইউপিএসসি লেভেলের যখনই এক্সাম দিবে তখনই রিলেটিভলি প্রাইম নাম্বার কো প্রাইম নাম্বার দুটো আলাদা আলাদা কোশ্চেন আসবে, তখন সেই ক্ষেত্রে দুটো আলাদা আলাদা আসবে ইউপিএসসি লেভেলের যখন এক্সাম দেওয়া হবে। কিন্তু তার আগে পর্যন্ত এই দুটোকে একই হিসাবে ধরা হয়। যেমন নর্মাল এসএসসি রেলওয়ে কো প্রাইম নাম্বার এবং রিলেটিভলি প্রাইম নাম্বার একই ধরা হয়। এরপর আমাদের কি বাকি থাকছে কি, এগুলো তো ইজি কোশ্চেন। আমাদের কোশ্চেন আছে টুইন প্রাইম নাম্বার, এরপরে আসবে কি টুইন প্রাইম নাম্বার, এগুলো সব পরীক্ষায় এসেছে কোনো না কোনো এক্সামে। এরপর আমরা কি পড়বো না টুইন প্রাইম নাম্বার, জোড়া মৌলিক সংখ্যা। টুইন প্রাইম নাম্বার, টুইন প্রাইম নাম্বার, জোড়া মৌলিক সংখ্যা। টুইন প্রাইম নাম্বার কি না দুটো সংখ্যাই কি হবে, দুটো সংখ্যাই মৌলিক হবে। টুইন প্রাইম নাম্বার হলো ওই প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা দুইটি সংখ্যা হবে মৌলিক সংখ্যা এবং সংখ্যা দুটির অন্তর হবে 2। সংখ্যা দুটির অন্তর হবে কত না 2। সংখ্যা দুটির মধ্যে অন্তর হবে কত, সংখ্যা দুটির মধ্যে অন্তর হবে কত না 2। সংখ্যা দুটির মধ্যে অন্তর হবে কত না 2। তাকে আমরা টুইন প্রাইম নাম্বার বলি, অথবা তাকে জোড়া অভাজ্য সংখ্যা, তাকে জোড়া মৌলিক সংখ্যা বলা হয়, অথবা জোড়া অভাজ্য সংখ্যা বলা হয়, জোড়া মৌলিক সংখ্যা বলা হয়। তাকে জোড়া মৌলিক সংখ্যা বলা হয় অথবা জোড়া অভাজ্য সংখ্যা বলা হয়। তো টুইন প্রাইম নাম্বারের উদাহরণ যেমন 2 3, এটা কি টুইন প্রাইম নাম্বার না, এটা টুইন প্রাইম নাম্বার নয়। তাহলে কি 3 5, এটা টুইন প্রাইম নাম্বার, হ্যাঁ এটা টুইন প্রাইম নাম্বার। 3 আর এদের মধ্যে অন্তর কত, দুটোই মৌলিক সংখ্যা, এদের মধ্যে অন্তর্গত 2। 5 7, এটা কি টুইন প্রাইম নাম্বার, 5 আর 2 কত 7, এটা টুইন প্রাইম নাম্বার। 11 13, এটা টুইন প্রাইম নাম্বার 11 13, হ্যাঁ এদের মধ্যে অন্তর্গত 2, এটা হচ্ছে কি টুইন প্রাইম নাম্বার। দুটোই মৌলিক সংখ্যা এবং এদের মধ্যে অন্তর 2, তাহলে এটা কি টুইন প্রাইম নাম্বার। 11 13, 17 19, এটা মৌলিক সংখ্যা, দুটোই মৌলিক সংখ্যা
এবং অন্তর 2, এটাও হচ্ছে কি আমাদের টুইন প্রাইম নাম্বার। এগুলো হচ্ছে কি টুইন প্রাইম নাম্বার। 17, 19, 29, 31, 29, 31, এটা কি অন্তর্গত 2, দুটোই মৌলিক সংখ্যা। এটা হচ্ছে কি আমাদের টুইন প্রাইম নাম্বার। দুটো সংখ্যাই হবে মৌলিক এবং তাদের মধ্যে অন্তর হবে কত? 2। তাকে কি বলা হচ্ছে না টুইন প্রাইম নাম্বার। এগুলো হচ্ছে টুইন প্রাইম নাম্বার। সব নোটস করে নাও এগুলো সব। আজ পুরো মৌলিক সংখ্যার প্রাইম নাম্বারের সম্পূর্ণ অপারেশন করে ছাড়ব। এরকম ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাসকে নোটস করে যাবে। আস্তে আস্তে সঠিক মানে পুরো ম্যাথের প্রতি সলিড একটা কনসেপ্ট তৈরি হবে। যে কোনো ম্যাথে মানে স্ট্রং হতে হলে নাম্বার সিস্টেমে স্ট্রং হতে হবে। আর যারা যারা দেখবে ম্যাথে উইক না, নাম্বার সিস্টেমে তাদের কিছু নেই, নাম্বার সিস্টেমে উইক আছে তারা। আর নাম্বার সিস্টেমে যদি একবার কমান্ড নিয়ে আসতে পারো তাহলে নাম্বার সিস্টেম ম্যাথামেটিক্সে আস্তে আস্তে তোমারও দিমাগ ভাস হবে এবং তোমরাও খুব কুইক মেথডে ম্যাথ করতে পারবে। সেই জন্য নাম্বার সিস্টেমটা অত্যন্ত জরুরি। এটা বেসিক জায়গা ম্যাথের, মানে নাম্বার সিস্টেমের উপরেই পুরো ম্যাথামেটিক্স মানে বেস করে আছে। আর কম্পিটিটিভ এক্সাম দিতে হলে নাম্বার সিস্টেম জানা অত্যন্তই জরুরি। লেখা হয়ে গেছে? এরপরে দেখো পাই চার্ট। সব থেকে ভিতরে কি থাকবে না টুইন প্রাইম নাম্বার। এটা হচ্ছে কি টুইন প্রাইম নাম্বার। এটাকে কি বলা হচ্ছে না কো প্রাইম নাম্বার। আর এটা কি রিলেটিভলি প্রাইম নাম্বার। সিলক্স আমরা রিজনিং করে থাকি দেখবে সমস্ত টুইন প্রাইম নাম্বারে হচ্ছে কি কো প্রাইম নাম্বার, সমস্ত টুইন প্রাইম নাম্বারে হচ্ছে কো প্রাইম নাম্বার। আবার সমস্ত কো প্রাইম নাম্বারে কি হচ্ছে রিলেটিভলি প্রাইম নাম্বার। সমস্ত টুইন প্রাইম নাম্বারে হচ্ছে কো প্রাইম নাম্বার, সমস্ত কো প্রাইম নাম্বারে হচ্ছে রিলেটিভলি প্রাইম নাম্বার। কিন্তু সমস্ত কো প্রাইম নাম্বারকে টুইন প্রাইম নাম্বার বলতে পারবো না। সমস্ত কিছু কিছু কো প্রাইম নাম্বার আমাদের কি হবে টুইন প্রাইম নাম্বার, কিছু কিছু কো প্রাইম নাম্বার। কিন্তু সমস্ত কো প্রাইম নাম্বার আমরা টুইন প্রাইম নাম্বার আমরা বলতে পারি না, জোড়া মৌলিক সংখ্যা বলতে পারি না। সমস্ত সহমৌলিক সংখ্যাকে জোড়া মৌলিক সংখ্যা বলতে পারি কি? পারি না। এই জন্য কি আমরা কি সমস্ত জোড়া মৌলিক সংখ্যাকে কি বলতে পারি না সহমৌলিক সংখ্যা বলতে পারি, কো প্রাইম নাম্বার। আবার সমস্ত কো প্রাইম নাম্বারকে কি বলতে পারি রিলেটিভলি প্রাইম নাম্বার আমরা বলতে পারি। সমস্ত কি বলতে পারি রিলেটিভলি প্রাইম নাম্বার। তো এই পাই চারটা আমরাও মনে রাখবো। তো প্রাইম নাম্বারের এগুলো হলো। এর পরের দিন আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী আমরা নেক্সট ক্লাসে আমরা আরও আলোচনা করব। আজকের এই পর্যন্ত থাক, এগুলো লিখে রাখো, নেক্সট ক্লাস পরের দিন হবে আরও।